বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টেন্সের আলোচনা। তোমরা জানো আমি ইতিমধ্যে টেন্সের উপরে 3টি ভিডিও করেছি। আজকে এটি চতুর্থ ভিডিও। এতে আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করব। দেখা যাক কয়টি টেন্স আজকে আলোচনা করা যায়। তো যাই হোক, শুরু করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এমন ধরনের টেন্স যে ক্ষেত্রে কোনো কাজ অনির্দিষ্ট কোনো সময়ে শুরু হয়ে যা চলতে থাকে, এখনো চলছে। যেমন বৃষ্টি হচ্ছে, সে ভাত খাচ্ছে, আমি বই পড়ছি। কিন্তু কখন শুরু করেছি, কখন শেষ করব, এটার কোনো নির্দিষ্টি নেই। এটা চলমান একটা জিনিস। তো যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা রূপ তেসি, তেসো, তেসা, তেসিস, তেসেন, আবার যদি এগুলো হলো চলিত ভাষা। বাংলা ভাষাতে আমরা জানি দু ধরনের, চলিত এবং সাধু। এটা সাধু ভাষা, চলিত না, সাধু ভাষা। সাধু ভাষায় তেসি, তেসো, তেসা, তেসেন, তেসিস এগুলো ইত্যাদি। আর চলিত ভাষা আমরা যেহেতু এখন সাধু ভাষা ব্যবহার না করে চলিত ভাষা ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু ভিন্ন হতে পারে। সাধু চলিতের পার্থক্য বুঝতে হবে। যেমন চ এবং স একসঙ্গে থেকে এই হয়। করছি, যাচ্ছি, খাচ্ছি, সেক্ষেত্রে খাইতেছি না হয়ে খাচ্ছি, যাচ্ছি, সেক্ষেত্রে চ ছ একসঙ্গে হয়। আবার শুধু সিও হয়, যেমন করছি, এটাও হয় চলিত ভাষায়। তাহলে একটু পার্থক্য আছে, সেটা তোমাদেরকে অবশ্যই সাধু চলিতের পার্থক্য বুঝে এই টেন্স শিখতে হবে। এ হলো বাংলা রূপ। এর গঠন প্রণালী হলো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখছো যে গঠন প্রণালীতে কি আছে? সাবজেক্ট, তারপরে am, is, are, অর্থাৎ যে কোনো এক সাবজেক্ট অনুযায়ী am, is, are যে কোনো একটি হবে। তারপরে V1 বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি প্রাথমিকভাবে ভার্বের 3টি ফর্ম আছে, 3টি ফর্ম বা রূপ আছে। যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। তো আমরা গো এর সাথে আইএনজি যুক্ত করব, ডু এর সাথে, ডিড এর সাথে নয়, ডাজের সাথেও নয়, ডানের সাথেও নয়। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এই জন্যই V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আইএনজি যুগ, তারপরে এক্সটেনশন। আমরা কিছু উদাহরণই করি। আর এমিজারের ব্যাপারটা, কার সাথে আম, কার সাথে কার সাথে আর বসে, এটা আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এরপরও স্মরণ করে দিচ্ছি। এম শুধুই আয়ের সাথে বসে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, আর বাকি সবার সাথে আর বসে। তাহলে আমরা একটু দু চারটা উদাহরণ আলোচনা করি। যেমন আমি একটি বই
পড়িতেছি। আর যে চলিত ভাষা হয় তাহলে হবে পড়ছি, পড়ছি, পড়িতেছি বা পড়ছি। এই বাংলায় পড়িতেছি বা পড়ছি যেটাই হোক, ইংরেজিতে একই রকম হবে। ইংরেজিতে সাধু চলিতের কোনো পার্থক্য নেই, ইংরেজিতে একই রকম। বাংলা ভাষায় সাধুই রূপটি, বাংলা বাক্যটি সাধু রূপে হোক আর চলিত রীতিতে হোক, ইংরেজি হবে একই। যেমন আমি একটি বই পড়িতেছি আর পড়ছি, পড়িতেছি সাধু রূপ বা রীতি আর পড়ছি চলিত রীতি, কিন্তু ইংরেজি হবে একই রকম। যেমন আমি ইংরেজি হলো আই, আর গঠন প্রণালী আর সাথে অ্যাম, আই অ্যাম। আর এখানে ক্রিয়াপদ বা ভার্ব হলো পড়া, পড়া ইংরেজি আমরা জানি রিড। তাইলে রিডের সাথে কি হবে? রিডের প্রেজেন্ট ফর্ম রিড, এর সাথে আইনজি যুক্ত হবে রিডিং। আই অ্যাম রিডিং, কি পড়ছি? একটি বই। রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। এর সাথে পাশাপাশি আমি অ্যাম দিয়ে আরও বলা যেতে পারে। যেমন আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। আমি আলোচনা করছি, আই অ্যাম ডিসকাসিং। আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং। এরকম অসংখ্য বাক্য হতে পারে আই অ্যাম দিয়ে। তারপর যেমন সে এখন মাঠে কাজ করিতেছে অথবা করছে। সাধু চলিতের পার্থক্য, করিতেছি তেছে বা করছে। তাহলে আমরা জানি সে ইংরেজি হলো হি, হির সাথে গঠন করে অনুযায়ী আমি যারা কোনটা বসবে, ইজ বসবে। হি ইজ কাজ করছে, কাজ করা ইংরেজি হলো ওয়ার্ক। তাহলে হি ইজ ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং কোথায়? মাঠে, মাঠে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মানে মাঠে। তাহলে হি ইজ ওয়ার্কিং ইন দ্য field, FIELD, field. He is working in the field, সে মাঠে কাজ করছে। এখন আমি যদি বলি যে সে এখন পুকুরে সাঁতার কাটছে বা পুকুরে সাঁতার কাটিতেছে, হি ইজ সুইমিং ইন দ্য পন্ড। সে নদীতে মাছ ধরিতেছে বা নদীতে মাছ ধরছে, হি ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। সে এখন একটি পুকুর খনন করিতেছে বা করছে, হি ইজ ডিগিং এ পন্ড, হি ইজ ডিগিং এ পন্ড। সে একটি কবিতা লিখিতেছে বা লিখছে, হি ইজ রাইটিং এ পোয়েম। এইভাবে এই ফর্মুলায় আমরা অসংখ্য বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য বানাতে পারি। তো আশা করি তোমরা চেষ্টা করবে। তারপর আরেকটা উদাহরণ দিই। তারা একটি পরিকল্পনা করিতেছে অথবা করছে।
তার ইংরেজি হলো দে। দে, দের সাথে এম ইজ আর বসবে না, বসবে আর। দে আর পরিকল্পনা করা হলো প্ল্যান। প্ল্যান নাউন হয়, ভার্ব হয়। দে আর প্ল্যানিং, দে আর প্ল্যানিং, প্ল্যানিং, দে আর প্ল্যানিং। তারা একটি বলায় এখানে একটু ভিন্ন অর্থ হবে। যদি একটি না বলা হতো তাহলে প্ল্যান দিয়ে করা যেত। যেহেতু একটি পরিকল্পনা বলা হচ্ছে, এখানে প্ল্যান দেওয়া হবে না। প্ল্যানকে নাউন বানিয়ে পরিকল্পনা করা অন্য কিছু আনতে হবে। দে আর মেকিং, দে আর মেকিং এ প্ল্যান, দে আর মেকিং এ প্ল্যান। আর যদি বলতাম, একটি না বলে যদি বলতাম যে তারা তারা পরিকল্পনা করছে, একটি না বলে, বা তারা পরিকল্পনা করিতেছে, তাহলে তাহলে হতো দে আর প্ল্যানিং। কিন্তু একটি বলায়, একটি, যেহেতু একটি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই নাউন বসে, তাই এই প্ল্যানকে নাউন বানানোর ফলে ভার্ব হিসেবে মেক এসেছে, আর মেকের সাথে আইনজি যুক্ত করা যায়। দে আর মেকিং এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করিতেছে বা করছে। আর যদি বলি তারা পরিকল্পনা করছে, একটি না বলে, তাহলে দে আর প্ল্যানিং, বা তারা পরিকল্পনা করিতেছে, দে আর, সেক্ষেত্রেও দে আর প্ল্যানিং। তেমনি এর পাশাপাশি আরেকটা পার্থক্য বলি, যেমন আমরা এই কাজ করার ব্যাপারে একটা জিনিস আমাদের অনেকের মধ্যেই একটা একটা সমস্যা দেখা দেয়। যেমন সে কাজ করিতেছে, আর সে একটি কাজ করিতেছে। যদি শুধু কাজ বলা হয় তাহলে হবে ভার্ব হিসেবে হবে ওয়ার্ক। আর যদি একটি কাজ বলা হয় তাহলে এ ওয়ার্ক বলে তারপরে তাহলে কাজ করা অর্থে ডু আসবে। যাই হোক, তাহলে সে তারও একটা উদাহরণ আমি দিচ্ছি, যে রুবি 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 কাজ করিতেছে বা করছে, এটা একটা। আর রুবি একটি কাজ করিতেছে বা করছে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু বোঝার ব্যাপার আছে। রুবি কাজ করিতেছে বা করছে। আবার নিচের বাক্যটায় আমি লিখেছি রুবি একটি কাজ করিতেছে বা করছে। এখানে দুইটা দুরকম হবে। প্রথম বাক্যটায়, উপরের বাক্যটায় কাজ করা, এখানে কাজ করা অর্থে শুধু ওয়ার্ক হবে। আর নিচেরটায় একটি কাজ বলায়, তাহলে এ ওয়ার্ক বলে তার ভার্ব কাজ করা অর্থে ডু আসবে। যেমন প্রথমটা হলো রুবি ইজ ওয়ার্কিং। ওয়ার্ক নিজেই ভার্ব এখানে, রুবি ইজ ওয়ার্কিং। আর নিচের বাক্যে ওয়ার্কটা নাউন হয়ে গেছে, মানে কাজ নাউন হয়ে গেছে, তাহলে ওয়ার্ক এখানে নাউন হিসেবে ব্যবহৃত হবে, আর কাজ করার অর্থে ডু আসবে। যেমন রুবি is doing a work. আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বাংলা দুটো বাংলা বাক্য আমি লিখেছি। প্রথম উপরেরটায় কাজ করিতেছে বা করছে, রুবি কাজ করিতেছে বা করছে, আর নিচেরটায় একটি কথা আসায় কাজটা নাউন হয়ে গেছে। সেক্ষেত্রে উপরের বাক্যে ওয়ার্ক নিজেই ভার্ব, আর নিচের বাক্যে ওয়ার্ক ভার্ব নয়, ওয়ার্ক নাউন হয়ে গেছে, যার ফলে ডু কাজ করার অর্থে এসেছে। তাই রুবি ইজ ওয়ার্কিং, রুবি কাজ করিতেছে বা করছে, আর রুবি ইজ ডুইং এ ওয়ার্ক,
রুবি একটি কাজ করছে বা করিতেছে। আশা করি পরিষ্কার হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, এখন এগুলোকে তোমরা যদি নেগেটিভ করতে চাও, এগুলো সব অ্যাফার্মেটিভ, তাহলে সেটা আমি যারের পরে নট বসালে হয়ে যাবে। যেমন আমি না লিখে শুধু মুখে বলছি, সে আজ আসছে না বা সে আসিতেছে না, হি ইজ নট কামিং টুডে। আমি ভাত খাইতেছি না বা আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং। সে তোমরা কাজটি করিতেছ না বা করছো না, ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক। এবার নট দিয়ে এটা নেগেটিভ করা যায়। আবার ইন্টারগেটিভের যদি করতে চাই, তাহলে অ্যামিজারগুলো সাবজেক্টের আগে বলবে যে আই, যেমন আমি কি একটি পরিকল্পনা করছি, am I doing a plan, am I making a plan? সে কি মাঠে কাজ করছে অথবা সে কি মাঠে কাজ করতেছে, ইজ হি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ইজ হি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো এরকম নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ নানানভাবেই এভাবে হেল্পিং ভার্বের হেরফের ঘটিয়ে এগুলো করা যায়। যাই হোক, এখন আলোচনা করব বাংলা রূপটা। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি যদি বাংলা না জানি তাহলে আমি ইংরেজি করব কি করে। তাই বাংলা বাক্য ভালো করে বোঝা দরকার এবং তা ওই ভার্বের মাধ্যমে, ক্রিয়াপদের মাধ্যমে বুঝতে হয় বাংলা রূপ। যেমন ইয়াসি, ইয়াসো, ইয়াসিস, ইয়াসেন, ইয়াসেন ইত্যাদি। তো এই ক্ষেত্রেও সাধু চলিতের ব্যাপার আছে, যেটা আমি উদাহরণ, যেমন ইয়াসি, যেমন আমি কাজটি করিয়াছি, সেখানে আমরা বলতে পারি চলিত ভাষায় আমি কাজটি করেছি। যেমন ইয়াসো, তুমি সেখানে গিয়াছো, সেটা আবার চলিত রূপে বলা যেতে পারে তুমি সেখানে গিয়েছো। তুই কাজটি করিয়াছিস, আমি বলতে পারি আবার চলিত রূপে বলা যেতে পারে তুই কাজটি করেছিস। তিনি কাজটি করিয়াছেন, আমি আবার এটা চলিত রূপে বলতে পারি তিনি কাজটি করেছেন। তাহলে এইভাবে সাধু চলিতের পার্থক্যটা নিজেদের বুঝে নিতে হবে খেয়াল করে। বাক্য মানে ক্রিয়াপদ সাধু চলিত যেটাই থাকুক না কেন, ইংরেজি একই রকম। আগেই বলেছি ইংরেজি ভাষায় কোনো সাধু চলিতের পার্থক্য নেই। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার যে যথারীতি আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং শেষে এক্সটেনশন দেখতে পাচ্ছি। সাবজেক্ট এবং এক্সটেনশনের কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়? ভার্বের ক্ষেত্রে। তাহলে টেন্সের কাজ হলো ভার্বের রূপের পরিবর্তন ঘটানো। সেই করিম প্রেজেন্ট টেন্সেও করিম, পাস্ট টেন্সেও করিম, ফিউচার টেন্সে করিম, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করিম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করিম, কিন্তু এসবের তো কোনো পরিবর্তন নেই। এই নানা রূপের পরিবর্তন ঘটে শুধু ভার্বের। তাহলে এখানে আমরা সাবজেক্ট যথারীতি দেখতে পাচ্ছি, সঙ্গে এসেছে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের আবার এখানে থার্ড স্টেজ, এই থ্রি দ্বারা থার্ড ফর্ম বা থার্ড স্টেজ অথবা পাস্ট পার্টিসিপল। যেমন আগেই বলেছি যে ভার্বের প্রাথমিকভাবে তিনটি রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। আর এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশ তো বাড়তি অংশে, তার কোনো টেন্সগত পার্থক্য নেই। পার্থক্য শুধু ভার্বের ক্ষেত্রে। তাহলে আমরা দু চারটে করি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আরেকটা কথা বলছি যে হ্যাভ
এবং হ্যাজের যে ব্যাপার আছে, এতে আবার কারোর ক্ষেত্রে সমস্যা হতে পারে যে হ্যাভ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে, কি ধরনের সাবজেক্টের সাথে বসে। এটা যদিও আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, এরপরও আমি আবারও বলে দিচ্ছি যে হ্যাভ, শুধু হ্যাজটা আগে বলিনি, যে হ্যাজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, আর বাকি সবার সাথে হ্যাভ বসে। যেহেতু এখানে আছে মাত্র দুইটা হেল্পিং ভার্ব, হ্যাভ এবং হ্যাজ, তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন তিন প্রকার আমরা জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যেমন আমি, আমরা বাচক শব্দগুলো ফার্স্ট পারসন, তুমি, তোমরা বাচক শব্দগুলো সেকেন্ড পারসন, আর আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভাবে আছে যারা থার্ড পারসন তারা। আবার প্রত্যেকটা পারসন আবার সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। সিঙ্গুলার আমরা জানি, সিঙ্গুলার হলো এক বচন, অর্থাৎ একটি মাত্র বোঝায়, একটা সংখ্যা দ্বারা যদি বিচার করা যায় এক বোঝায়, আর প্লুরাল দ্বারা একের অধিক বোঝায়। তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাকি সবার সাথে হ্যাভ বসে। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে এই টেন্সটাকে আরো পরিষ্কার করবো। যেমন করিম ভাত খাইয়াছে অথবা খেয়েছে। তাহলে করিম ভাত খাইয়াছে বা খেয়েছে, সাধু আর চলিতের পার্থক্য, ইংরেজিতে কোনো পার্থক্য নেই। করিম, তাহলে সাবজেক্ট এখানে করিম, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে করিমের সাথে হ্যাজ বসবে। আর খাওয়া ইংরেজি ইটের আমরা জানি যে ইটের পাস্ট ফর্ম এইট, ATE, আর পাস্ট পার্টিসিপল ইটেন, EATEN, ইটেন। কি খেয়েছে? ভাত, তাহলে রাইস। করিম হ্যাজ ইটেন রাইস, করিম ভাত খেয়েছে বা খাইয়াছে। এখন এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে হ্যাজের পরে নট বসাতে হবে। করিম ভাত খায় নাই, খেয়েছে নাই হবে না, বা খাইয়াছে নাই। আমরা জানি যে খায় নাই, করিম ভাত খায় নাই, তাহলে করিম হ্যাজ নট ইটেন রাইস। আর যদি ইন্টারোগেটিভ করি, হ্যাজটা করিমের আগে আসবে, অর্থাৎ সাবজেক্টের আগে। হ্যাজ করিম নট, করিম যদি ইন্টারোগেটিভ করি তাহলে যেহেতু করিম হলো সাবজেক্ট এবং সেটা নাউন, সেক্ষেত্রে হ্যাজ নটটা আগে আসবে। হ্যাজ নট করিম ইটেন রাইস, করিম কি ভাত খায় নাই। আর করিম কি ভাত খেয়েছে, হ্যাজ করিম ইটেন রাইস। এভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। যেমন আমি তাকে দেখিয়াছি, অথবা দেখেছি, আমি তাকে দেখেছি। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, যেহেতু আই ফার্স্ট পারসন তাই আইয়ের সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ। আর দেখা ইংরেজি হলো সি এর পাস্ট পার্টিসিপল হলো সিন, সিন। আই হ্যাভ সিন, তাকে দেখেছি, হিম। আমি তাকে দেখেছি বা দেখিয়েছি। এবার যদি এটাকে নেগেটিভ বানাতে চাই তাহলে হ্যাভের পরে নট বসবে। আমি তাকে দেখি নাই, তাহলে আই হ্যাভ নট সিন হিম। আমি কি তাকে দেখেছি, হ্যাভ আই সিন হিম। আমি কি তাকে দেখি নাই, হ্যাভ আই নট সিন হিম। এভাবে এটার বিভিন্ন ধরনের বাক্য করা যাবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইত্যাদি। তুমি যেমন আরেকটু উদাহরণ দিই, তুমি
কাজটি করিয়াছো, করিয়াছো বা করেছো। আমাদের আসলে বাংলা ভাষা, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, আমরা ইংরেজি শিখি, ফ্রেঞ্চ শিখি বা আরবিক শিখি বা অন্য ভিন্ন যত ভাষায় শিখি না কেন, আমাদেরকে কল্পনা করতে হয়, ভাবতে হয় মনে মনে বাক্য, কিন্তু আগে বাংলাই মাতৃভাষাই তৈরি করে পরবর্তীতে আমরা অন্য ভাষায় সেটা রূপান্তর করে থাকি। তাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সে কথাই আমাদের আসতে হয়, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাহলে আমাদের বাংলা ভাষাটাকে সঠিকভাবে না জানলে, যদি আমি মাতৃভাষা ভালো করে না জানি, তাহলে আমার ইংরেজি করা সম্ভব নয়। কারণ বাংলা বাক্য যদি সঠিক না হয় বা বাংলা বাক্যের যদি সঠিক অর্থ না বুঝি, তাহলে আমি কখনোই ইংরেজি করতে পারবো না। তাই এটা প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে শুধু ইংরেজি শেখার চেষ্টা করলেই হবে না। ইংরেজি তখনই শিখতে পারবে ভালো করে যখন তুমি বাংলা ভাষাটা সঠিকভাবে বুঝতে পারবে। যেমন তুমি কাজটি করিয়াছো, তুমি কাজটি করেছো, তাহলে কেউ যদি করিয়াছো আর করিয়াছো আর তুমি কাজটি করিয়াছো, তুমি কাজটি করেছো, দুঃখিত, এখানে একার হবে না, করেছো, তুমি কাজটি করেছো আর করিয়াছো, করেছে না, ওটা ভুলক্রমে লেখা হয়েছিল। তুমি কাজটি করিয়াছো বা করেছো। এখন যদি কেউ করিয়াছো এবং করেছোর পার্থক্য না বোঝে, তাহলে তো সে তো ইংরেজি করতে পারবে না। যদি সে শুধু জানে যে করিয়াছো, তুমি কাজটি করিয়াছো, এটা জানে, কিন্তু হঠাৎ দেখা গেল কোথাও লেখা আছে তুমি কাজটি করেছো, তখন সে তো ভাববে যে এটা বুঝি এই অন্য টেন্স। তাহলে আমাদের কি করতে হবে, বাংলা ভাষাও সুন্দর করে শিখতে হবে। তাহলে আমরা এটা ইংরেজি করি। ইউ এখানে সাবজেক্ট, ইউ এর সাথে অবশ্যই হ্যাজ বসে না, কারণ ইউ সেকেন্ড পারসন, তাহলে ইউ হ্যাভ। আর কাজটি করিয়াছো, কাজটি থাকায় এখানে করা কাজ নাউন হয়ে গেছে, তাহলে ইউ হ্যাভ ডান, ডু ডিড ডান, এটা থার্ড স্টেজ। ইউ হ্যাভ ডান কাজটি, দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো। তো এখানে যদি আমি নেগেটিভ বানাতে চাই, হ্যাভের পরে নট হবে, যে ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো নাই। তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো নাই, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক, এভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ পড়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এতক্ষণ শিখলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখন শিখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা রূপ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো একই রকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা রূপ একই, কিন্তু পার্থক্য শুধু সময়ের। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময় উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকে। এইটুকু খেয়াল করতে হবে, কিন্তু বাংলা রূপ একই। তবু লিখছি, যেমন তেছি, তেসা, তেসিস, তেসো, তেসো, তেসেন ইত্যাদি। কিন্তু এটা ব্র্যাকেটে লিখতে হবে সময় উল্লেখ, সময় উল্লেখ। প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময় উল্লেখ থাকে। আর এই সময় উল্লেখ থাকে বলেই এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আর সময় না উল্লেখ করলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আই এম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড,
এটা সময় উল্লেখ নেই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ মাঠে কাজ করছি, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন গঠন প্রণালী শিখব। আর ক্রিয়াপদের যথারীতি সাধু চলিতের পার্থক্য সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটার গঠন প্রণালী হলো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তারপরে হ্যাজ বিন প্লাস V1 যথারীতি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স কখনো আইএনজি ছাড়া হয় না, প্লাস এক্সটেনশন। তাহলে স্ট্রাকচার মানে গঠন প্রণালী হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপরে V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা আগেই জানি হ্যাভ আর হ্যাজ কার সাথে বসে। এখানে হ্যাভ যার সাথে বসে, হ্যাভ বিনও তার সাথেই বসবে। হ্যাজ যার সাথে বসে, যে ধরনের পার্সনের সাথে, সাবজেক্টের সাথে, এখানে হ্যাজ বিনও সেই ধরনের সাবজেক্ট বা পার্সনের সাথে বসবে। তবু বলছি হ্যাজ বিন শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, আর বাকি সবার সাথে হ্যাভ বিন বসে। যথারীতি যেহেতু কন্টিনিউয়াস টেন্স বলতেই actually no continuous tense can be made without ing form of the verb. ভার্বের আইএনজি রূপ ছাড়া কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না। তাই আমরা কিন্তু আগের যে টেন্স কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি, তার সাথে এখানে কিন্তু কিছুটা মিল আছে, অন্তত যে আইএনজি যুক্ত ভার্ব মিল আছে, সাবজেক্ট একই, এক্সটেনশন এক। তো এই ধরনের এই ধরনের উদাহরণ আলোচনা করার আগে একটা জরুরি কথা বলে নিই। যেমন সময়ের যে উল্লেখ থাকে, সময়ের উল্লেখের ক্ষেত্রে আমরা সিন্স বা ফর ব্যবহার করি। সেক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে নিই। বাংলা বাক্যে যদি হতে বা থেকে থাকে, হতে বা থেকে কথাগুলো থাকলে হবে সিন্স। হতে বা থেকে কথা দুটো যে কোনোটা থাকলে হবে সিন্স। ধরে বা যাবত এর যে কোনোটা থাকলে হবে ফর, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে পয়েন্ট অফ টাইম হলো সিন্স আর পিরিয়ড অফ টাইম হলে ফর। কিন্তু পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম এগুলো ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই বুঝতে সক্ষম নয়, বিধায় আমি এই সহজ কথাটা বলে দিলাম যে বাংলা বাক্যে যদি হতে বা থেকে এর যে কোনোটা থাকলে হবে সিন্স, আর ধরে বা যাবত থাকলে হবে ফর। আশা করি ব্যবহারে থাকবে না ডর। আমরা কিছু উদাহরণ আলোচনা করি। যেমন আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি অথবা পড়ছি। এখানে আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি বা পড়ছি, সেই সাধু চলিত পার্থক্য। তাহলে আমরা আগেই জানি যে যাবত বা ধরে থাকলে ফর হবে, তাহলে এখানে ফরের একটা ব্যবহার আছে। আমি হলো সাবজেক্ট, আমি ইংরেজি হলো আই, তাহলে আর সাথে হবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি, পড়া ইংরেজি রিড, তাহলে আই হ্যাভ বিন রিডিং, তাহলে রিডের সাথে আইএনজি যুক্ত করলাম, আই হ্যাভ বিন রিডিং। কি পড়ছি? একটি
বই, তাহলে এ বুক, এ বুক। আমি তাহলে আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক। এখন যাবত, 1 ঘন্টা যাবতের ইংরেজি হবে, আর ধরে যাবত থাকলে ফর, আর হতে থেকে থাকলে সিন্স। তাহলে এখানে আছে যাবত, তাহলে ফর হবে, তাহলে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আওয়ার আমরা ঘন্টা ইংরেজি হলো আওয়ার, এইচের উচ্চারণ হবে না, হাওয়ার নয় আওয়ার। তো এটা ছিল ওই একটি উদাহরণ। এখন একটি উদাহরণ যদি দিই যে সে সে সকাল সকাল থেকে সে সকাল থেকে সে সকাল থেকে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাইতেছে অথবা ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমাচ্ছে দিলাম। সে সকাল থেকে ঘুমাচ্ছে, হতে বা থেকে থাকলে হয় বসে সিন্স। তাহলে হি হ্যাজ বিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন হবে, হি হ্যাজ বিন। ঘুমানো ইংরেজি হলো স্লিপ, SLEEP, আর আইএনজি যুক্ত করতে হবে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে। তাহলে হি হ্যাজ বিন স্লিপিং, সকাল থেকে, তাহলে হবে থেকে হতে থেকে থাকলে হয় সিন্স। তাইলে হি হ্যাজ বিন স্লিপিং সিন্স, সকাল ইংরেজি হলো মর্নিং, আমরা জানি, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। হি হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এখানে একটু সমস্যা তোমাদের হতে পারে, কারণ এখানে ডাবল হেল্পিং ভার্ব রয়ে গেছে, 2টি হেল্পিং ভার্ব রয়ে গেছে, হ্যাজ এবং বিন, আবার মূল ভার্ব রয়ে গেছে, আইএনজি যুক্ত মূল ভার্ব। তাহলে আমরা কোথায় নট বসাবো, এটা একটা সমস্যা তোমাদের দেখা দিতে পারে, সেটা আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের মনে রাখতে হবে যে যদি আমরা জানি নেগেটিভ করার ক্ষেত্রে হেল্পিং ভার্বের পরে নট বসে, হেল্পিং ভার্বের পরে নট বসে, কিন্তু সেই হেল্পিং ভার্ব যদি 1-এর অধিক হয় তাহলে আমরা নটটা কোথায় বসাবো? 2টা হেল্পিং ভার্বের পরে বসাবো নাকি 1টি হেল্পিং ভার্বের পরে? যেমন একটা বাক্য আমরা আগে লিখে নিই, যেমন বুলবুলি has been writing a Bulbuli has been writing a poem, একটি কবিতা লিখছে, writing a poem for 5 minutes, for 5 minutes, MINUTES, 5 minutes। তো 5 মিনিট বানানটা খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মিনিট বানান MINUTES, মিনিটস। বুলবুলি হ্যাজ বিন রাইটিং এ পোয়েম ফর 5 মিনিটস। এটা যেহেতু সময় উল্লেখ আছে ওইভাবে, তাই ফর হলো, এটা পিরিয়ড অফ টাইম বোঝায়। তাহলে এখানে হ্যাজ বিন, প্রিয় শিক্ষার্থী, হ্যাজ বিন, এখানে 2টা হেল্পিং ভার্ব রয়ে গেছে, হ্যাজ এবং বিন। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে খেয়াল রাখতে হবে, সবসময় একটা ঢালাও কথা বলে রাখি যে সবসময় সব টেন্সের ক্ষেত্রেই যেখানেই হোক না কেন, যদি হেল্পিং ভার্ব 1-এর অধিক হয়, যেমন 2টা হেল্পিং ভার্ব বা 3টা হেল্পিং ভার্বও থাকতে পারে, যেমন ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে আইনজি, তাহলে সেখানে শ্যাল হ্যাভ বিন 3টা হেল্পিং ভার্ব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 3টা হেল্পিং ভার্ব। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 2টি হেল্পিং ভার্ব। তাহলে এই নটটা বসবে কোথায়, সেটা আমি সহজ কথা বলছি যে প্রথম হেল্পিং ভার্বের পরেই নট বসবে, একটি হেল্পিং ভার্বের পরেই নট বসবে। আবার ইন্টারোগেটিভ করার ক্ষেত্রেও সেই একটি হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে এসে বাকিগুলা যথারীতি থাকবে। যেমন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হবে বুলবুলি হ্যাজ নট বিন রাইটিং এ poem for 5 minutes। তাহলে এখানে আমরা কিন্তু লক্ষ্য করছি যে হ্যাজ এবং বিন দুইটা আছে, কিন্তু এখানে আমি নটটা বসিয়েছি প্রিয় শিক্ষার্থী এই হ্যাজের পরে, বিন কিন্তু পরে পাঠিয়ে দিয়েছি, তারপরে মূল ভার্ব। তাহলে এটা খেয়াল করতে হবে যে হেল্পিং ভার্ব একের অধিক হলে নট বসবে সেই একটা হেল্পিং ভার্বের পরে, তারপরে যে কয়টাই থাকুক হেল্পিং ভার্ব সমস্যা নেই। আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রেও ঠিক একই রকম, যে একটা হেল্পিং ভার্ব সরে আসবে। যেমন হ্যাজ, যদি ইন্টারোগেটিভ করতে চাই এটাকে হ্যাজ বুলবুলি has Bulbuli been writing a poem for 5 minutes। এভাবে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবেই করতে হবে। যে আমি আবারও বলছি যে একের অধিক হেল্পিং ভার্ব হলে নেগেটিভ করার সময় একটি হেল্পিং ভার্বের পরেই নট বসবে, এবং ইন্টারোগেটিভ করার সময় ওই সাবজেক্টের পূর্বে প্রথম যে হেল্পিং ভার্ব সেটা আসবে, বাকিগুলো মূল ভার্বের সাথে থেকে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই আলোচনা সুন্দর ভাবে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা শুনছো বা শুনেছ, এবং তোমরা যদি ইতোমধ্যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা জানো যে সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো অর্থ ব্যয় হবে না, কিন্তু আমার উপকার হবে, আমি উৎসাহিত বোধ করব, এবং আমি আরও বেশি বেশি ভিডিও বানিয়ে তোমাদের উপকার করবার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, যদি ভালো লাগে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা অবশ্যই আমাকে এভাবে সহযোগিতা করবে, যাতে আমি আরও উৎসাহিত বোধ করে আরও বেশি বেশি করে তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে পারি। আজকে আর নয়, তোমরা ভালো থেকো এবং করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখো, এবং নিজের আশপাশের লোকদেরকে মুক্ত রাখার জন্য যা যা নির্দেশিত উপায় সেগুলো তোমরা অবলম্বন করো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। ভালো থেকো। আল্লাহ হাফিজ।